সবাইকে আমাদের আজকের ভৌতিক পর্বে স্বাগতম। আমাদের আজকের এপিসোডটি একটি ভৌতিক লঞ্চ যাত্রাকে কেন্দ্র করে বানানো হয়েছে। ঘটনাটি তামিমের সাথে ঘটেছিল আজ থেকে আরও ৭-৮ বছর আগে। সে ঢাকার একজন ভার্সিটি পড়ুয়া ছাত্র ছিল, যার গ্রামের সাথে খুব একটা যোগাযোগ ছিল না। কিন্তু হঠাৎ বরিশালের একটি বিয়ের দাওয়াতের কারণে তার জীবনে প্রথম লঞ্চ ভ্রমণের সুযোগ আসে। তো তামিম এক বৃহস্পতিবারে বিকেলে বরিশাল যাওয়ার জন্য সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু জ্যামের কারণে সদরঘাট পর্যন্ত পৌঁছাতে সেদিন তার একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। যখন সে সদরঘাট পৌঁছালো ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছিল। এমনিতেই সে সময় ছিল শীতকাল, তবে সেই রাতে শীত হয়তো একটু বেশিই পড়েছিল। সে সদরঘাট পৌঁছে বরিশাল এর লঞ্চ খুঁজতে থাকল, কিন্তু যাওয়ার মতো একটিমাত্র লঞ্চ খুঁজে পেল। সেটি রাত 10:30টার দিকে ছাড়বে। কি আর করার, সেই লঞ্চ ছাড়া আর যাওয়ারও কোনো উপায় ছিল না। তাই তামিম সেই লঞ্চেই উঠে পড়ল। লঞ্চে উঠে হালকা ঘোরাঘুরি করতে লাগল। লঞ্চটি দেখতে একদম চকচক করছিল, মনে হচ্ছিল যেন নতুন। লঞ্চটি ঘুরে ঘুরে দেখতে তামিমের ভালোই লাগছিল। মানুষজন যদিও কম ছিল, তারপরও মানুষের শোরগোলে লঞ্চটি পরিপূর্ণ ছিল। এর মধ্যে তামিমের ক্ষুধা লেগে গেল, কিন্তু সে লঞ্চে একটিও খাবারের দোকান খুঁজে পেল না। মানুষদের কাছে জিজ্ঞাসা করে সে জানতে পারল এইটাই নাকি এই নতুন লঞ্চের প্রথম ট্রিপ, তাই এখনও কোনো দোকান খোলা হয়নি। সে ঘড়িতে তাকিয়ে দেখল তখনও লঞ্চ ছাড়তে আরও 1 ঘন্টা বাকি ছিল। তাই সে ভাবল এতক্ষণে বাহির থেকেই রাত্রের খাবারটা খেয়ে আসা যাবে, সাথে রাতে খাওয়ার জন্যেও কিছু নিয়ে আসা যাবে। তো সে খাওয়া দাওয়া সেরে লঞ্চ ছাড়ার 10 মিনিট পূর্বে আবার টার্মিনালে পৌঁছাল। তার হিসেবে লঞ্চ ছাড়তে 10 মিনিট বাকি থাকলেও তখনই লঞ্চ প্রায় ছেড়েই দিচ্ছিল। সে তাড়াহুড়ো করে কোনো মতে তাড়াতাড়ি লঞ্চে উঠল। লঞ্চে উঠেই তামিমের গা শিউরে উঠল। ঠিক 1 ঘন্টা পূর্বেই যেই লঞ্চটি শোরগোলে পরিপূর্ণ ছিল, সেই একই লঞ্চে তখন গভীর নিস্তব্ধতা। তামিম লঞ্চের নামটি আরেকবার দেখে নিল, ভাবল তাড়াহুড়া করে আবার ভুল লঞ্চে উঠে গেল কিনা। কিন্তু না, এইটা তো সেই একই লঞ্চ। লঞ্চের ভিতরে গিয়ে তামিম দেখল মানুষের সংখ্যাটা আগের চেয়ে অনেক বেশি। অনেকগুলো মানুষ ছিল নতুন, যাদেরকে সে তখন যাওয়ার সময় দেখে নাই। নতুন মানুষগুলো ছিল অদ্ভুত রকমের, কারো মুখে কোনো হাসি ছিল না, কোনো শব্দ ছিল না। এত তীব্র শীতের মাঝেও তাদের গায়ে কোনো শীতের পোশাক ছিল না। তাদের পোশাকগুলো ছিল 15-20 বছর আগের সময়ের। এই ব্যাপারটা তামিমের কাছে বেশ অদ্ভুত লাগলেও ভাবল গ্রামের মানুষ, তাই হয়তো এই রকম। আর যেই মানুষগুলোকে সে যাওয়ার আগেও দেখে গিয়েছিল হাসিখুশি শোরগোলে মশগুল, সেই মানুষগুলো বেশিরভাগই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। যেই কয়েকজন জেগেছিল তারাও কেমন জানি ঝিমাচ্ছিল। এইসব ভাবতে ভাবতে তামিম হঠাৎ দেখল লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে অনেক দূরই এগিয়ে এসেছে। চারদিকে তখন ঘন কুয়াশা, কিন্তু তামিমের কাছে তখন আর ঠান্ডা লাগছিল না। সে রীতিমতো ঘামাচ্ছিল। তাই সে তার জ্যাকেটটি খুলে হাতে নিল, তাও তার প্রচণ্ড গরম লাগছিল। এই বিষয়টি তাকে আরও ভাবিয়ে তুলল যে এত শীতের মাঝেও তার এত ঘাম কই থেকে আসছে। এইসব ভাবতে ভাবতে সে লঞ্চের ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখল সেখানেও কয়েকজন মানুষ অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। তামিম অনেক সাহস করে কয়েকজনকেই ডাক দিল, ভাবল হয়তো কারো সাথে কথা বললে তার অস্থিরতাটা কমে যাবে। কিন্তু কেউই কোনো কথার উত্তর দিচ্ছিল না। এরই মাঝে একটা 9-10 বছরের বাচ্চা কোথা থেকে যেন দৌড়ে এসে তামিমের সাথে ধাক্কা খেল। তামিম বাচ্চাটার সাথে কথা বলার চেষ্টা করল। জিজ্ঞাসা করল, তোমার নাম কি বাবু? বাচ্চাটি সুন্দর মতো উত্তর দিল, আমার নাম মিরাজ। তামিম আবার জিজ্ঞেস করল, তো তোমাদের বাড়ি কোথায় মিরাজ? বাচ্চাটি মুচকি হেসে গম্ভীর কণ্ঠে বলল, আমার বাড়ি নদীর ভিতরে। তামিম ভাবল ছেলেটি হয়তো তার সাথে মজা নিচ্ছিল। সে আবার বলল, আমাকে কি নিয়ে যাবে? হ্যাঁ, আপনি গো সবাইরে নিয়ে যামু। বাচ্চাটি এই কথা শেষ করতে না করতেই তার বাবা এসে একটা টান দিয়ে তাকে নিয়ে যেতে লাগল। তামিম ঠিকমতো ছেলেটির বাবার চেহারায় তাকিয়ে দেখল, তার চোখগুলো আগুনের মতো জ্বলছিল আর তার মুখ ছিল ভয়ঙ্কর ফ্যাকাশে। এই দৃশ্য দেখার পর তামিম আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না।
দৌড়ে ছাদ থেকে নিচে নেমে আসলো। নিচে নেমে সে কয়েকজন ঘুমন্ত মানুষকে জাগানোর চেষ্টা করল, কিন্তু কাউকেই আর ঘুম থেকে জাগানো গেল না। সে খেয়াল করে দেখল যারা হাঁটাচলা করছিল সবার চোখগুলোই আগুনের মতো জ্বলছে। চেহারাগুলো কিছুক্ষণ আগেও সাধারণ মানুষের মতো থাকলেও তখন তা খুবই ভয়ানক রূপ নিতে থাকল। সে ততক্ষণে বুঝে গিয়েছিল জাগ্রত মানুষগুলো একজনও সাধারণ মানুষ ছিল না। তামিম প্রচণ্ড ভয়ে আবার দৌড়ে দোতলার সামনের সিঁড়ি দিয়ে উপরের মাস্টারের রুমে পৌঁছাল, যেখান থেকে লঞ্চ চালানো হয়। ভয়ে ভয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করল। দেখল সেখানে যেই কয়েকজন ছিল সবাই তার মতোই নরমাল ছিল। সে তাদেরকে লঞ্চের অবস্থা বোঝানোর চেষ্টা করল, কিন্তু তারা তামিমের কথা শুনে হেসে উঠল। একজন স্টাফকে সাথে করে সে নিচে নিয়েও আসলো ভয়ানক সেই মানুষগুলো দেখানোর জন্য। কিন্তু যে যা দেখল সে নিজেই অবাক হয়ে গেল। সবকিছুই নরমাল লাগছিল। কিছু মানুষ ঘুমাচ্ছিল, কিছু মানুষ আড্ডা দিচ্ছিল, আবার কিছু মানুষ খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল। স্টাফটি তার দিকে তাকিয়ে বলল, সবই তো নরমাল, ভূত কোথায় দেখলেন আপনি? তারপরও সে স্টাফকে নিয়ে দোতলার যাত্রীদের অংশে গেল, কেবিনে গেল, লঞ্চের ছাদেও গেল, কিন্তু সেইখানেও সবকিছুই নরমাল ছিল। অবশেষে স্টাফ বিরক্ত হয়ে আবার মাস্টারের রুমে চলে গেল। তামিমের আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস হল না। সেও স্টাফ এর পিছে পিছে মাস্টারের রুম পর্যন্ত গেল, কারণ শুধু দোতলার সামনের ওই অংশটুকুতেই সবকিছু ঠিক মনে হচ্ছিল। তামিম তখন মনে মনে ভাবতে থাকল তাহলে সে কি সব ভুল দেখেছিল। এরই মধ্যে তামিম মাস্টারের রুমের পাশেই একটা ছেলেকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখল। তার খেয়াল হলো যে এই ছেলে তো তার সাথেই লঞ্চ ছাড়ার সময় একসাথে দৌড়িয়ে লঞ্চে উঠেছিল। তার চোখে মুখেও ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। তামিম সামনে গিয়ে ছেলেটিকে জিজ্ঞেস করতেই জানতে পারল তার নাম সজীব। সেও তার মতো একই ঘটনার সম্মুখীন হয়েছিল, কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারছিল না। সজীবের কাছ থেকে সব শুনে তামিম আরও আশ্বস্ত হল যে এখন লঞ্চে আসলেই ভয়ানক কিছু একটা চলছিল। ভয়ানক কোনো বিপদের মধ্যে পড়তে যাচ্ছিল লঞ্চটি। সজীব তামিমকে বলল, আমাদের যেভাবেই হোক এই লঞ্চ থেকে বের হতেই হবে। তামিম বলল, কিন্তু এই মাঝ নদীতে আমরা কোথায় যাব? বরিশালের আগে তো এই লঞ্চ কোথাও ভিড়বেও না। সজীব বলল, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে, আমার মনে হয় না এই লঞ্চ বরিশাল পর্যন্ত পৌঁছাতে পারবে। তামিম লঞ্চ মাস্টারের সাথে আবার কথা বলতে চাইল, কিন্তু সজীব বাধা দিয়ে বলল, তারা আমাদের কথা কখনো বিশ্বাস করবে না, আমাদেরই কিছু একটা করতে হবে। তামিম বলে উঠল, আমরা আর কি করতে পারি? তোমার কাছে কি কোনো রাস্তা আছে? সজীব বলল, রাস্তা একটা আছে। আমি এই পথে অনেকবার যাওয়ার সময় দেখেছি লঞ্চ মুন্সিগঞ্জে এসে মাঝনদীতে স্লো করে ট্রলারে মানুষ ও মালামাল ওঠানামা করায়। এর মাঝে তামিম বলে উঠল, আমার মনে হয় না এত রাতে মাঝনদীতে লঞ্চ থেকে কেউ নামবে বা উঠবে, আর লঞ্চ থামালেও এত রাতে ট্রলার আসবে কোথা থেকে? সজীব বলল, হ্যাঁ জানি, কিন্তু আমাদের তো নামতেই হবে, আর তাদের কাছেই অনেক ট্রলারের নাম্বার থাকে। তোমার শুধু একটু অসুস্থ হওয়ার অভিনয় করতে হবে, বাকিটা আমি দেখে নিচ্ছি। এই বলেই সজীব লঞ্চের মাস্টারের কাছে গিয়ে তামিমের অসুস্থতার কথা বলল। তাকে এখনই ইমার্জেন্সি হাসপাতালে নিতে হবে। বরিশাল পৌঁছাতে পৌঁছাতে তো সকাল হয়ে যাবে। লঞ্চ মাস্টার তামিমের দিকে তাকিয়ে দেখল আসলেই তার অবস্থা অনেক খারাপ। এমনিতেই তখন ভয়ে তামিমের মুখ ফ্যাকাশে হয়েছিল। সজীব তাদেরকে কিছু টাকা দিয়ে একটা ট্রলারের ব্যবস্থাও করে দিতে বলল। টাকা পেয়ে তারাই মুন্সিগঞ্জ ঘাটের একটা ট্রলারকে খবর দিয়ে রাখল। ততক্ষণে লঞ্চ মুন্সিগঞ্জের কাছাকাছি এসে পড়ল। মাঝনদীতেই লঞ্চটি একদম স্লো করে তাদের দুইজনকে একটি ছোট ট্রলারে নামিয়ে দেওয়া হলো। তারা লঞ্চ থেকে নামার সময় দেখতে পেল লঞ্চের চারদিক থেকে যেন হাজারো ভয়ানক চোখ তাদের দিকে তাকিয়েছিল। কোনোমতে মুন্সিগঞ্জ ঘাটে পৌঁছে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। ভাবল রাতটি সেখানেই কাটিয়ে সকালে অন্য লঞ্চে বরিশালের পথে রওনা দিবে। কিন্তু সকাল হওয়ার আগেই তাদের কানে এলো একটি ভয়ানক দুঃসংবাদ। তারা যেই লঞ্চটি থেকে নেমে গিয়েছিল সেই লঞ্চটি নাকি সকল যাত্রী সহ কিছুক্ষণ আগেই ডুবে গিয়েছে। লঞ্চটি ডুবে যাওয়ার কোনো নির্দিষ্ট কারণ অবশ্য জানা যায়নি।
সেই ঘাটেই মানুষদের আরও বলাবলি করতে শুনল, এই একই লঞ্চ নাকি আরও ২০ বছর আগেও সেই একই জায়গায় ডুবে গিয়েছিল। প্রায় ৬ শতাধিক যাত্রী নিয়ে এক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গিয়েছিল লঞ্চটি। কোনো মানুষই নাকি সেইবার প্রাণে বেঁচে ফিরতে পারেনি। তারপর নদীর গভীর থেকে তুলে লঞ্চটি বহু বছর এইভাবেই পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। এত বছর পর আবার নতুনভাবে তৈরি করে কালকেই প্রথম যাত্রা ছিল লঞ্চটির। আর কালকেই এই ঘটনা ঘটল। তামিম সেই ছোট্ট বাচ্চাটির কথাগুলো মনে করতে লাগল। তার আর বুঝতে বাকি রইল না সেই মানুষগুলো আসলে কারা ছিল। তামিম আর সজীব দুইজনেই সবকিছু শোনার পর একদম ভেঙে পড়ল। নদীপথে বরিশাল যাওয়ার আর ইচ্ছা ছিল না তাদের। তারপর সকাল হতেই সজীব বাসে করে তার বাড়িতে রওনা দিলেও তামিম আর বরিশাল যায়নি। সে বাসে করে আবার ঢাকায় ফেরতও চলে আসে। তার আর বিয়ে খেতে গ্রামেও যাওয়া হয়নি। সেইটাই ছিল তামিমের জীবনের প্রথম এবং সম্ভবত শেষ লঞ্চ যাত্রা।